হচ্ছে, 3টে জাহাজের মধ্যে হামলা হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ একটি পথ, যে পথে আমাদের দেশে জ্বালানি আসে, সেটির উপর এই প্রভাব পড়লে আসলে আমাদের অর্থনীতিতে, আমাদের আমদানিতে কি প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে। এটা আসলেই আমি বলবো আমাদের জন্য একটা ভয়াবহ বিষয়, বিকজ আমাদের যেমন পরিবহন বাণিজ্য বলেন আর জ্বালানি আমদানি বলেন, পুরোটাই কিন্তু মিডল ইস্ট কেন্দ্রিক। এখন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20%-এর মতো জ্বালানি সরবরাহ হয়ে থাকে, সেখানে আমাদের ক্ষেত্রে অলমোস্ট 90%। তো সেই ক্ষেত্রে যখন এটা বন্ধ হবে, তাহলে আমাদের জ্বালানি সরবরাহ অলমোস্ট বন্ধ হয়ে যাবে। এখন যে ইম্প্যাক্টটা ইমিডিয়েটলি আমাদের হয়ে গেছে, যেহেতু মিডল ইস্ট বেসড সমস্ত ক্যারিয়ারগুলো এখন অলরেডি বন্ধ করে দিয়েছে, সেখানে আমাদের ফুয়েল এখানে লং টার্ম একটা ইম্প্যাক্ট পড়বে, বিকজ আমরা ফুয়েলটা জ্বালানি সেই দিক থেকে এনে থাকি, যার কারণে আমাদের আমদানিটা সিরিয়াসলি ব্যাহত হবে। এবং ইম্পোর্টের আমাদের যে সমস্ত জাহাজগুলো এই থ্রু মিডল ইস্ট করে, সেগুলোকে ইম্প্যাক্টেড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এয়ার ফ্রেট তো একবার কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছে বাই নাও। যদি এখন চলাচলরত কোনো জাহাজ আটকে যায় সমুদ্রে, তাহলে এই ডেমারেজ কিংবা আনুষঙ্গিক আরো খরচ বাড়বে কিনা, সেটাও একটু বলবেন। এখন আমরা যদি ইমিডিয়েটলি দেখি, এখন যদি জ্বালানিটা দেখি, অলরেডি 7-10% অলরেডি বেড়ে গিয়েছে বাই নাও গ্লোবালি, এবং গ্লোবাল রয়টার্সের রিপোর্ট। এবং যদি আমরা আমাদের যে রেডিমেড গার্মেন্টস আর আদার এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত প্রোডাক্টগুলো, এর মধ্যে আমাদের 80% হলো ভায়া মিডল ইস্ট। আমাদের সমস্ত কেরিয়ারগুলো কিন্তু, যেগুলো আমরা দেখেন, আমরা প্যাসেঞ্জার ক্ষেত্রেও যদি বলি এবং আমাদের যদি কার্গো পরিবহন বলি, সেই ক্ষেত্রে মিডল ইস্ট বেইজ আমাদের কার্গোগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটু সিরিয়াস ইম্প্যাক্ট হবে আমাদের এক্সপোর্টের জন্য। কিন্তু এই যে একটা বিষয় আলোচনায় বারবার আসছে, আমাদের যে একক উৎস, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাতের উপর যে আমদানি নির্ভরতা, সেটি আসলে আমাদের জন্য বিশাল ঝুঁকি কিনা? এটা, হ্যাঁ, ডেফিনেটলি এটা ঝুঁকি, যেহেতু একটা সার্টেন রিজন। কিন্তু এখানে আসলে আমরা যদি আমাদের আমদানির সাশ্রয় এবং মানে যদি আমাদের G2G ডিল নিয়ে আলোচনা করি, তাহলে আমরা সবচেয়ে বেশি ভালো ডিল পাই আমরা মিডল ইস্টের, যেমন সৌদি, কাতার, ইউএই, এই সমস্ত কোম্পানিগুলোর সাথে আমাদের ডিলটা ভালো হয়, এবং পরিবহন খরচও আমাদের এদিক থেকে অনেক কম হয়। যদি আমরা রাশিয়া এবং অন্যান্য সাউথ বা ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অঞ্চল থেকে ফুয়েল সাপ্লাই হয়, সেই সমস্ত অঞ্চলের সাথে যদি আমাদের এই ফুয়েল ট্রেডিংটা করতে হয়, তাহলে সেখানে আমাদের পরিবহন খরচটা 3 থেকে 4 গুণ অনেক বেশি বেড়ে যাবে। প্লাস সেখানে তাদের সাথে আমাদের যে G2G ডিলটাও সেইভাবে আগে থেকে কোনো প্র্যাকটিস করা হয়নি, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে তাদের সাথে আমাদের অন্যান্য যে বাণিজ্যগুলো সেটাও অনেক বেশি নাই, যার কারণেই সেটা তখন এমফাসিস করা হয় নাই। বাট বর্তমান পরিস্থিতিতে গ্লোবালি যদি আমাদেরকে সার্ভাইভ করতে হয় এই সমস্ত ক্রাইসিসগুলোতে, তাহলে আমাদেরকে মাল্টিপল অপশনগুলো আমাদের জন্য খোলা রাখতে হবে। সেগুলো কি কি হতে পারে? মাল্টিপল অপশনের কথা আপনি বলছেন। যেহেতু রাশিয়া তো একটা স্যাংশন কান্ট্রি অলরেডি, আমেরিকান স্যাংশন আছে, সেটা তো আমরা সেখানে যেতে পারছি না। অ্যান্ড দেন আমাদের যদি ইউএসএ কুড বি ওয়ান অফ দ্য অপশন, ইউএসএ আমরা যদি ভেনেজুয়েলাকে আমরা ক্যাটার করতে পারি, ভেনেজুয়েলা কুড বি অলসো গুড অপশন। বাট সেখানে অ্যাগেইন সেখানে ট্রান্সপোর্টেশনটা কতটুকু আমাদের জন্য সাশ্রয়ী হবে সেটা দেখার বিষয় আছে। বাট স্টিল আমি বলবো, যদি একদম ক্রাইসিস যখন হয়ে যাবে, তখন আমাদের সেই অপশনটা চালু রাখা দরকার আছে। আপনি যে ক্রাইসিসের কথা বললেন, আমাদের মজুতের কি অবস্থা? আমরা যতদূর জানি 20 থেকে 40 দিনের পর্যন্ত মজুদ আসলে থাকা স্বাভাবিক। আমাদের এখানকার কি অবস্থা? আমাদের জেনারেলি যে কন্টিনজেন্সি আপনি ঠিকই বলেছেন, আমাদের 6 উইকসের মতো মিনিমাম আমাদের কন্টিনজেন্সি থাকে। সেই ক্ষেত্রে যদি এটা দীর্ঘায়িত যুদ্ধ হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভয়াবহ অবস্থা হবে। এবং সরকার এখনই, আমি শিওর সরকার হয়তো এই বিষয়ে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। আমার মনে হয় এখন থেকেই আমাদেরকে বিকল্প পথ নিয়ে চিন্তা করা শুরু করা খুবই জরুরি হয়ে পড়েছে। এরই মধ্যে আমেরিকা এক ধরনের ঘোষণা দিয়েছেন, 4 সপ্তাহ দীর্ঘস্থায়ী হতে পারে এই যুদ্ধ। অর্থাৎ আমরা কি কোনোভাবে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছি কিনা? এটা নিশ্চিতভাবে আমরা বড় সংকটে পড়তে যাচ্ছি। প্রথমত, আমরা জ্বালানি সরবরাহ তো একটা ভয়াবহ সংকট আমাদের জন্য। রপ্তানি বাণিজ্য এবং আমদানি বাণিজ্য অনেক বড় একটা সংকট হবে। এখানে যেটা বলতে চাই যে আমাদের যে ঐতিহাসিক কারণেই হোক, আমাদের যে এয়ার ফ্রেটগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের ফ্রেটারগুলো এর মধ্যে 80% থ্রু মিডল ইস্ট। এখন আমাদের যদি আমরা ফার ইস্ট বেস যাই, যেমন আমরা হইতে পারে সিঙ্গাপুর, হইতে পারে ব্যাংকক, হইতে পারে চায়না বেস। এখন আমরা যদি চায়নাকে যদি আমরা ইম্পর্টেন্ট একটা হাব হিসাবে আমাদের ইয়ে করি, তাহলে আমার মনে হয় আমাদের সার্ভাইভালের একটা
পথ আসতে পারে, যেহেতু চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন এবং এয়ার চায়না এখন অপারেট করছে, সেখানে যদি ওদের এখানে শিডিউলে যদি আরও বেশি তাদেরকে ফ্লাইটের যদি পারমিশন সিভিল এভিয়েশন দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের জন্য একটা অল্টারনেটিভ রুট হবে থ্রো চায়না, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক। সেই ক্ষেত্রে আমাদের এয়ার ফ্রেটটা আমরা আমরা নির্বিচ্ছিন্নভাবে চলবে। এবং একটা জিনিস সুবিধা আছে আমাদের সি ফ্রেটে, ট্রান্সশিপমেন্ট যে পয়েন্টগুলো সেগুলো মোস্টলি আমাদের আমাদের সাউথ সাউথ ইস্টের। এক্ষেত্রে এই যে আপনি অপশনগুলোর কথা বললেন, এক্ষেত্রে খরচ যদি বেড়ে যায় সাময়িকভাবে সেটির ধকল সামলে আসলে নেওয়া উচিত কিনা বাংলাদেশ সরকারের এবং আপনারা যারা আমদানিকারক আছেন, কেননা একটা ক্রাইসিস মোমেন্ট এখন চলছে। অ্যাকচুয়ালি খরচটা কিন্তু এখন গ্লোবালি বাড়ছে। ইটস নট দ্যাট দিস উইল ইম্প্যাক্টেড অনলি বাংলাদেশকে। তো সেই ক্ষেত্রে আমরা গ্লোবালি কস্টকে যদি আমরা অ্যালাইন করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের বায়ারের সাথে এই পরিস্থিতিতে আমাদের সেই প্রাইসটাকেও আমরা শিডিউল করতে পারবো। ইভেন দো সেটা যদি একটা ভবিষ্যতেরও পরিকল্পনা হয়, কিন্তু আমাদের খরচ যদি বাড়েও সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের আর অন্য বিকল্প চিন্তা করার সুযোগ নাই। সরকার এবং ব্যবসায়ী মহল আলোচনা করে আমরা বিকল্প পদ্ধতিতে আমাদের পরিবহনকে এবং নির্বিচ্ছিন্ন রাখা খুবই জরুরি হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। বাফার সাবেক সভাপতি কবির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধের সবশেষ প্রভাব অর্থাৎ হরমুজ প্রণালীতে প্রভাব নিয়ে আলোচনা করার জন্য।